90টির বেশি দেশের উপর পাল্টা শুল্ক ঘোষণা করে বিশ্ব বাণিজ্যে নজিরবিহীন ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশোধমূলক এই পদক্ষেপে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় ক্ষতির শিকার হয়েছে ভারত। তালিকায় নাম থাকলেও তুলনামূলকভাবে কিছুটা নিরাপদ আছে বাংলাদেশ। ট্রাম্পকে নিজের পরম বন্ধু বলে এতদিন গর্ব করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অথচ সেই পুরনো মিত্রই তাকে দিলেন কঠিন শাস্তি। ট্রাম্পের 25% শুল্কের সাথে বাড়তি জরিমানা মিলিয়ে বড় বিপর্যয়ের মুখে পড়বে ভারতের অর্থনীতি। অন্যদিকে বাংলাদেশের উপর 20% শুল্ক নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। ফলে রপ্তানি ব্যয় কিছুটা বাড়লেও বিষয়টিকে কৌশলগত সাফল্য হিসেবেই দেখছে অন্তর্বর্তী সরকার। গত এপ্রিলে লিবারেশন ডে নামে এক বিতর্কিত ঘোষণায় বিভিন্ন দেশের উপর প্রথম দফায় রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এরপর একাধিকবার তিনি পরিবর্তন করেন নিজের সিদ্ধান্ত। বাংলাদেশের ক্ষেত্রে এপ্রিলে 37% শুল্ক আরোপ করা হয়। পরবর্তীতে জুলাইয়ে সেই পরিমাণ কমে দাঁড়ায় 35%। সর্বশেষ 1 আগস্ট সেই পরিমাণ আরও কমিয়ে নির্ধারণ করা হয়েছে 20%। তবে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে আগে থেকেই গড়ে 15% শুল্ক কার্যকর ছিল। এর অর্থ হল 7 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হলে বাংলাদেশকে দিতে হবে মোট 35% শুল্ক। মার্কিন পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাসের আশ্বাসে আপাতত নিরাপদে আছে বাংলাদেশ। কিন্তু ভারত পড়েছে ট্রাম্পের তোপের মুখে। নানা কারণে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে চলছে তীব্র উত্তেজনা। ভারতের উপর প্রথমে 26%, পরে 25% শুল্ক বসিয়ে দিলেও তা কার্যকরের আগেই দিল্লিকে চাপে রেখেছেন ট্রাম্প। রাশিয়া থেকে ভারত তেল ও অস্ত্র কিনলে বাড়তি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অয়েল রিজার্ভ চুক্তির ইঙ্গিত দিয়ে দিল্লিকে আরও কোণঠাসা করার কৌশল নিয়েছেন ট্রাম্প। নতুন শুল্কে ভারতের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে এখনও পরিষ্কার বলার উপায় নেই, কারণ এর সঙ্গে যুক্ত হবে অনির্দিষ্ট পরিমাণ শাস্তিমূলক জরিমানা। এসব কিছুর বিস্তারিত তথ্য আসার আগেই ভারতের বাজারে পড়তে শুরু করেছে পাল্টা শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাব। টেক্সটাইল সহ কিছু খাতে রপ্তানিকারকরা ভারতের পরিবর্তে অন্যদিকে ঝুঁকবেন বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চামড়াজাত পণ্য, মেরিন প্রোডাক্ট, গহনা, ঔষধ, চামড়া ও গাড়ির মতো শ্রমনির্ভর খাতে বড় ধাক্কা দেবে এই শুল্ক। ফলে একই সাথে চাপের মুখে পড়তে পারে দেশীয় কর্মসংস্থান ও জিডিপি। শুল্ক ও অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির মাঝেই 25% ট্যারিফের বিষয়টি মোদী সরকারের পররাষ্ট্রনীতির ভয়াবহ ব্যর্থতা বলছেন সমালোচকরা। একদিকে মার্কিন সম্পর্ক, অন্যদিকে ব্রিক্স ও রাশিয়ার সঙ্গে কৌশলগত বন্ধুত্ব। দুই দিকের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে দিল্লিকে বিপদে ফেলেছেন মোদী, এমনটাও বলছেন অনেক বিশ্লেষক। শুল্কের কোপ থেকে আপাতত বাংলাদেশ কিছুটা ছাড় পেয়েছে, কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তে তীব্রভাবে ব্যাহত হবে আঞ্চলিক রাজনীতিতে ভারতের প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। রাশিয়ার থেকে অস্ত্র ও ইরানের থেকে পেট্রোলিয়াম কেনার দায়ে ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে হত্যাকাণ্ড চালাচ্ছে রাশিয়া। এর মধ্যে ভারত দেশটি থেকে অস্ত্র কিনে বড় ভুল করে ফেলেছে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য এই শুল্ক ছাড়াও আরও একটি অনির্দিষ্ট পরিমাণ জরিমানার ঘোষণাও দিয়েছেন তিনি, যা ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ধাক্কা আনতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির অর্থনীতিবিদরা। অ্যাপারেল, টেক্সটাইল, ফুটওয়্যার, জেমস অ্যান্ড জুয়েলারি। আমরা এত উচ্চমাত্রার শুল্ক আশা করিনি। শুল্ক নিয়ে যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে ভারতের দ্বিপাক্ষিক আলোচনা চলছে, আমরা মনে করেছিলাম আলোচনার পরই দুদেশের সুবিধা অনুযায়ী শুল্ক আরোপ হবে। ভারতের প্রতিযোগী অনেক। এই শুল্ক আমাদের অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে। So that we can retain the market. ভারতের অর্থনীতির একটি বড় অংশ আসে সামুদ্রিক খাবার রপ্তানির মাধ্যমে। দেশটির চিংড়ি রপ্তানির বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র। প্রতি বছর হাজার হাজার টন হিমায়িত চিংড়ি অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, হিউস্টন এবং মিয়ামির বন্দরে পৌঁছায়। পরে এগুলো দেশটির রেস্তোরাঁ ও খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছায়। গত বছর যুক্তরাষ্ট্র ও চীনে 1.8 মিলিয়ন মেট্রিক টন পরিমাণ চিংড়ি রপ্তানি করে $7.3 বিলিয়ন পরিমাণ অর্থ উপার্জন করেছে ভারত, যার 92% এসেছে যুক্তরাষ্ট্র থেকে।
এই শুল্কারোপে চিংড়ি রপ্তানিও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই শুল্কারোপ ভারতের জন্য খুবই দুর্ভাগ্যজনক। স্বল্প মেয়াদেই এটি ভারতের রপ্তানির উপর ব্যাপক প্রভাব ফেলবে। এই শুল্ক দেশের কৃষি, সামুদ্রিক খাবার রপ্তানি, টেক্সটাইল, স্বর্ণ ও অলংকার খাত, প্রযুক্তি সহ পণ্য তৈরিতেও প্রভাব ফেলবে। এর ফলে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে। অনেক মানুষ তাদের কর্মস্থল হারিয়ে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের এই শুল্কারোপ ভারতের সমগ্র অর্থনীতিতে খারাপভাবে প্রভাবিত হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই শুল্কারোপের পর রাশিয়া থেকে অস্ত্র ও তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। দেশটির উদ্দেশ্যে রওনা হওয়া তেল বোঝাই দুটি রাশিয়ান জাহাজ অন্য গন্তব্যে চলে গেছে বলে জানিয়েছেন তিনি। আমি বুঝতে পারছি ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। ভারতের জন্য এটা ভালো পদক্ষেপ। এরপর ভবিষ্যতে কি হবে সেটা পরেই দেখা যাবে। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে রপ্তানিতে আশা দেখছে ভারত। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে যেসব খাতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে সেসব খাত নিয়ে ইইউ এর সদস্যভুক্ত দেশগুলোর সাথে বাণিজ্যে আশাবাদী ভারতের অর্থনীতিবিদরা। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। We have been paying Pakistan billions and billions of dollars. আমরা পাকিস্তানকে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়েছি, কিন্তু বিনিময়ে পাকিস্তান আমাদের মিথ্যা ছাড়া কিছুই দেয়নি। প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় পাকিস্তানের বিরুদ্ধে এভাবেই বিষোদ্গার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে উল্টে গেছে পাশার দান। দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে কম শুল্ক নিয়ে আলোচনার টেবিল থেকে ফিরে আসতে পেরেছে ইসলামাবাদ। ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের উপর ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের পরিমাণ যথাক্রমে 25, 20 ও 40%। অপরদিকে পাকিস্তানের পণ্য আমদানিতে শুল্কের পরিমাণ 29% থেকে কমে 19% হয়েছে। অনেকেই আশঙ্কা করছিলেন পাকিস্তানকে আর্থিক দিক দিয়ে একঘরে করার চেষ্টা চালাচ্ছে ভারত, কিন্তু তুলনামূলক কম শুল্ক আরোপ করায় পাকিস্তানে নেমে এসেছে স্বস্তির সুবাতাস। পাকিস্তানের পণ্যে আরোপিত শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে কম হওয়াকে স্থানীয় বাজার বিশ্লেষকরা ইতিবাচক বিষয় হিসেবে দেখছেন। আমি মনে করি এটি পাকিস্তানের অর্থনীতির জন্য একটি দুর্দান্ত অগ্রগতি। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মার্কিন কোম্পানি এবং পাকিস্তানের মধ্যে বিনিয়োগ সহযোগিতাকে আরও বৃদ্ধি করবে। পাকিস্তানে বিনিয়োগের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন মনোযোগ খুবই উৎসাহব্যঞ্জক বিষয়। আমরা যুক্তরাষ্ট্রের সাথে কেবল একটি ভালো বাণিজ্যিক চুক্তি সম্পাদন করছি তা নয়, আমরা সেখানে আমদানির চেয়ে রপ্তানি বেশি করছি। 2023-24 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রপ্তানি ছিল $5 বিলিয়ন বেশি। একই সময়ে আমদানি ছিল প্রায় $2 বিলিয়ন। শুল্ক হার কমায় যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সার্বিক রপ্তানিতে আরও গতির সঞ্চার হতে পারে। পাকিস্তানের গার্মেন্টস পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। এই খাতে দেশটি ভারত, বাংলাদেশ ও ভিয়েতনামের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। দেশটির মোট রপ্তানির 60%ই আসে এই খাত থেকে। সংশ্লিষ্টদের অনেকে মনে করছেন পাকিস্তানের শুল্ক হার কম থাকায় মার্কিন আমদানিকারকদের জন্য দেশটি সস্তা ও লাভজনক উৎস হয়ে উঠতে পারে। শুল্কের হার 29 থেকে 19-এ নেমে আসা পাকিস্তানের অর্থনীতির জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। যুক্তরাষ্ট্রে পাকিস্তানের প্রধান রপ্তানি মূলত টেক্সটাইল পণ্য, তাই রপ্তানি বাজারের প্রধান অংশ হওয়ায় টেক্সটাইল শিল্প এই শুল্কের সবচেয়ে বড় সুবিধাভোগী হবে। শুল্ক হার কমায় গ্যাপ ও লিভাইসের মতো খ্যাতনামা মার্কিন ব্র্যান্ডগুলো সাশ্রয়ী উৎসের খোঁজে তাদের মনোযোগ চীন বা ভিয়েতনাম থেকে সরিয়ে পাকিস্তানে আনতে পারে। এছাড়া পাকিস্তানের পোশাক খাত বর্তমানে প্রায় 40 লাখ মানুষের কর্মসংস্থানের যোগান দিচ্ছে। শুল্ক কমার ফলে রপ্তানি অর্ডার বাড়লে নতুন শ্রমিক নিয়োগ ও কারখানা সম্প্রসারণ হতে পারে, যা পাকিস্তানের চলমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের একটি উপায় হতে পারে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের শুল্ক নীতির সাম্প্রতিক পরিবর্তন পাকিস্তানের গার্মেন্টস খাতকে মার্কিন বাজারে নিঃসন্দেহে বিশেষ সুবিধা এনে দেবে। তবে একই সাথে এই সুবিধা তাদের প্রতিযোগী দেশ বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
রাশিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের দুটি পারমাণবিক সাবমেরিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকি মোটেও পাত্তা দেয়নি মস্কো। দেশটি এর মধ্যেই আরেক পরাশক্তি চীনের সঙ্গে মিলে নেমেছে এক যৌথ নৌমহড়ায়। সম্প্রতি রুশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মন্তব্যের জেরে ট্রাম্পের নিউক্লিয়ার সাবমেরিন পাঠানোর ঘোষণায় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি রাশিয়া। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন জাপান সাগরে মস্কো ও বেইজিংয়ের প্রতিরক্ষা তৎপরতার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে যেন যুদ্ধের পরোক্ষ হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, রুশ মার্কিন সম্পর্কে ক্রমবর্ধমান উত্তাপের মাঝেই চীন রাশিয়ার এই নৌমহড়াকে আমেরিকার বিরুদ্ধে সামরিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পশ্চিম প্রশান্ত মহাসাগরে আর যুক্তরাষ্ট্রের একতরফা নিয়ন্ত্রণ চলবে না। ভ্লাদিভস্টক উপকূল জুড়ে গত 1 আগস্ট শুরু হওয়া যৌথ প্রশিক্ষণের মাধ্যমে সে কথাই মনে করিয়ে দিল রাশিয়া। শত্রুর সাবমেরিন প্রতিহত করা, উদ্ধার অভিযান, আকাশ প্রতিরক্ষা এবং সমুদ্রপথে টহল, নেভাল ড্রিলে এসব নিয়েই দক্ষতা দেখালো রুশ ও চীনা যুদ্ধজাহাজের স্কোয়াড্রন। ট্রাম্পের সাবমেরিন হুমকির পরপরই যুক্তরাষ্ট্র বিরোধী দুই পরাশক্তির নৌমহড়া পেন্টাগনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 1962 সালে যুক্তরাষ্ট্রের উপকূল থেকে মাত্র 90 মাইল দূরে কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। প্রায় 13 দিন ধরে পরমাণু যুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে ছিল পুরো পৃথিবী। এবার ট্রাম্প যেভাবে প্রকাশ্যে রাশিয়ার দিকে পরমাণু সাবমেরিন পাঠানোর নির্দেশ দিলেন, এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট এমন উস্কানিমূলক কাণ্ড ঘটাননি। যদিও রুশ সংবাদ মাধ্যম ও বিশ্লেষকেরা ট্রাম্পের সাবমেরিন মোতায়েনের হুমকিকে শিশুসুলভ ও অহেতুক প্রলাপ হিসেবেই দেখছে। পাল্টা জবাবে এখন পুতিন কোনো শক্ত পদক্ষেপ নিলে মুহূর্তেই তৈরি হবে জটিল সংকট। বিভিন্ন সামরিক ও পর্যবেক্ষক সূত্রের তথ্য অনুসারে বিশ্বজুড়ে মাত্র 9টি দেশের হাতে রয়েছে 12,000-এর বেশি পারমাণবিক অস্ত্র। এর প্রায় 90%ই নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এসব অস্ত্রের মধ্যে মস্কো 1549টি এবং ওয়াশিংটন 1419টি পারমাণবিক যুদ্ধাস্ত্র, শতাধিক বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্রে মোতায়েন করে রেখেছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেনেও কেন ট্রাম্প এমন উস্কানিমূলক নির্দেশ দিলেন সেই বিষয়ে চলছে নানামুখী আলোচনা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে না পারার হতাশা থেকেই এই ধরনের পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। রাশিয়ায় হামলা চালাতে সক্ষম এমন পারমাণবিক সাবমেরিন আগে থেকেই উপযুক্ত স্থানে বসিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে পৃথিবীর মহাসাগরগুলোতে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি রুশ পরমাণু সাবমেরিন মোতায়েন রয়েছে। নানা সময়ে উঠে এসেছে পাল্টাপাল্টি এসব দাবি। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প আসলে সরাসরি সামরিক হুমকি দেননি, বরং এটা ছিল কেবলই কৌশলগত একটি নির্দেশ। মার্কিন উস্কানিতে এখনও পাত্তা দিচ্ছেন না পুতিন, ফলে আপাতত পারমাণবিক যুদ্ধ শুরুর কোনো আশঙ্কা নেই। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, ট্রাম্পের এমন বেফাঁস মন্তব্য যে কোনো সময় ডেকে আনতে পারে বড় কোনো বিপর্যয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে গর্জে উঠছে বিশ্বের বিভিন্ন দেশের জনগণ। বিশ্বব্যাপী শক্তিশালী হচ্ছে ইসরায়েল বিরোধী জনমত। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণাও দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য সহ একাধিক পশ্চিমা রাষ্ট্র। I can confirm the UK will recognise the state of Palestine by the United Nations General Assembly in September. গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংগঠন। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে আন্তর্জাতিক বিচার আদালতে। তবে এত কিছুর পরও গাজায় ইসরায়েলের অভিযানকে গণহত্যা বলতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I don't think it's sad. Look, they're in a war. Some horrible things happened on October 7th, as you know. It was a horrible 3 আগস্ট গাজায় ইসরায়েলের গণহত্যার অভিযোগ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে গণহত্যার বিষয়টি প্রত্যাখ্যান করেন ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়ার অ্যালেনটাউনে এয়ারফোর্স ওয়ানে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় ট্রাম্প বলেন, আমি মনে করি না এটি গণহত্যা, এটি যুদ্ধ। They see evidence of a genocide in Gaza? I don't think it's sad. Look, they're in a war. Some horrible things happened on October 7th, as you know. It was a horrible
তবে গাজার পরিস্থিতিকে গণহত্যা মানতে নারাজ হলেও 2023 সালের 7 অক্টোবর নিয়ে ব্যথিত ট্রাম্পের হৃদয়। ট্রাম্প বলেন, 7 অক্টোবর ভয়াবহ ঘটনা ঘটেছিল। এটা ছিল আমার দেখা সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে একটি। গাজা সম্পর্কে আরও বিস্তৃতভাবে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমরা চাই জনগণ যেন খাবার পায়। আমরা ফিলিস্তিনের জনগণকে খাবার দেওয়ার জন্য অর্থ ব্যয় করছি। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কিছু আইন প্রণেতা একটি যৌথ চিঠি প্রকাশ করেছেন। এই চিঠিতে তারা যুক্তরাষ্ট্র সরকারকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে দুই রাষ্ট্রের সমাধানের পথ সুগম করার আহ্বান জানিয়েছেন। তারা মত দিয়েছেন যে ফিলিস্তিনিরা নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি রাখে, যা শান্তি প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না প্রস্তাবিত এই চিঠিতে নতুন করে স্বাক্ষর করেছেন চ্যালি পিংরি, নিডিয়া ভলাসগুয়েজ ও জিম ম্যাকগরভান। এর আগে গ্র্যাস ক্যাসার, লয়েড ডগেট ও অ্যান্ড্রে কারন সহ 9 জন আইন প্রণেতা এতে সমর্থন জানিয়েছিলেন। আইন প্রণেতারা মনে করছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মার্কিন নীতিতে পরিবর্তন আনার মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে একটি দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তারা ফিলিস্তিনিদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বানও জানিয়েছেন। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চিঠি দিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারাও। ট্রাম্পের উদ্দেশ্যে এই চিঠি লিখেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানসহ 600 জন অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা। চিঠিতে ওই কর্মকর্তারা বলেন, হামাস এখন আর ইসরায়েলের প্রতি কোনো ধরনের কৌশলগত হুমকি সৃষ্টি করছে না। সম্প্রতি গাজায় নতুন করে সামরিক অভিযান সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের সঙ্গে জিম্মি মুক্তির আলোচনায় অচলাবস্থা দেখা দেওয়ায় তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক বেশ ভালোই চলছিল, কিন্তু সেই বন্ধুত্ব দিন দিন তিক্ত হয়ে উঠছে। এতটাই তিক্ত যে দুই দেশের মধ্যে সংঘর্ষ বেঁধে যাওয়ারও আশঙ্কা দেখা দিচ্ছে। জনপ্রিয় রুশ গণমাধ্যম মস্কোভস্কি কোমসোমোলেটস যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কের বর্তমান পরিস্থিতিকে বিপরীত দিক থেকে ছুটে চলা দুটি দ্রুত গতির ট্রেনের সাথে তুলনা করেছে, যেগুলো ক্রমশ মুখোমুখি সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। পুতিনের ট্রেন ইউক্রেনে পুরোদমে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে। যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছাই দেখাচ্ছেন না তিনি। অন্যদিকে ট্রাম্পের ট্রেন রাশিয়ার ওপর যুদ্ধবিরতিতে যাওয়ার চাপ বাড়িয়েই চলেছে। শান্তি চুক্তিতে যাওয়ার জন্য একের পর এক ডেডলাইন, অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে চলেছেন তিনি। এর সাথে যুক্ত হয়েছে রাশিয়ার কাছাকাছি দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েনের ব্যাপারে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা। নিষেধাজ্ঞার ভয় দেখানো থেকে পারমাণবিক হুমকি, এভাবেই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। গত মাসে ট্রাম্প পুতিনকে 50 দিনের আলটিমেটাম দেন ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য। এই আলটিমেটাম না মানলে নিষেধাজ্ঞা ও বাড়তি শুল্কের হুমকি দেন। পরে আবার সেই সময়সীমা কমিয়ে 10 দিনে নামিয়ে আনেন তিনি। চলতি সপ্তাহান্তে সেই সময়সীমা শেষ হতে চলেছে, কিন্তু এখন পর্যন্ত পুতিনের পক্ষ থেকে যুদ্ধ থামানো বা শান্তি চুক্তির বিষয়ে কোনো নমনীয়তার ইঙ্গিত নেই। নিউ ইয়র্ক সিটি ভিত্তিক বিশ্ববিদ্যালয় দ্য নিউ স্কুলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক নিনা ক্রুশ্চেভ সহ অনেক বিশ্লেষকের মতে পুতিন ট্রাম্পের চাপকে গুরুত্বই দিচ্ছেন না, কারণ ট্রাম্প বারবার ডেডলাইনের সময়সীমা বদলেছেন। একবার এক এক কথা বলেন তিনি। পরিস্থিতি পর্যবেক্ষণে বোঝা যাচ্ছে যুদ্ধের মাঠে আত্মবিশ্বাসের সাথে লড়ছে রাশিয়া। এ অবস্থায় পুতিন যতক্ষণ পারবেন যুদ্ধ করবেন, কিংবা ইউক্রেন যদি পুতিনের শর্তগুলো মেনে নিতে রাজি হয় তখন থামাবেন এই দীর্ঘস্থায়ী যুদ্ধ। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের রাশিয়া বিরোধী নীতি এবং পারমাণবিক সাবমেরিন মোতায়েন সহ ট্রাম্পের বিভিন্ন হুমকি ধামকির প্রেক্ষাপটে মস্কো পারমাণবিক হুমকি দিচ্ছে। এর অংশ হিসেবে এরই মাঝে স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া INF চুক্তি থেকে বেরিয়ে গেছে রাশিয়া। ফলে এখন আর এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনে কোনো নিষেধাজ্ঞা নেই। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের প্রতিক্রিয়ায়
রাশিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে বলে সতর্কতা জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এভাবেই চড়ছে উত্তেজনার পারদ। এ অবস্থায় দুই পক্ষই যদি তাদের অবস্থানে অনড় থাকে এবং পরস্পরের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যায়, তবে ট্রাম্প ও পুতিনের ট্রেনের মুখোমুখি সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে বলে জোর সতর্কতা জানাচ্ছেন বিশ্লেষকরা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। যুদ্ধ না থামালে রাশিয়ার বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সে কথায় কান না দিয়ে ইউক্রেনে সামরিক আঘাত চালিয়ে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। পারমাণবিক হুমকি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর বাণিজ্য যুদ্ধের উত্তেজনায় তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ক্রমবর্ধমান শত্রুতা। এমন সংকটময় মুহূর্তে পুতিনের সঙ্গে বৈঠকে বসলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। গত 6 আগস্ট মস্কোয় অনুষ্ঠিত আলোচনাকে কার্যকর ও গঠনমূলক বলেছে রাশিয়া। ট্রাম্পও দাবি করলেন দারুণ অগ্রগতি হয়েছে, কিন্তু 3 ঘণ্টার বৈঠকটিকে কেবলই লোক দেখানো কূটনৈতিক পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন হলো, চাপের মুখে শেষ পর্যন্ত কে পিছু হটবে, রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র? রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তি ছিল ট্রাম্পের বিশেষ দূত উইটকফের এবারের সফরের অন্যতম লক্ষ্য। তবে এসব নিয়ে মস্কো ও ওয়াশিংটনের চূড়ান্ত কোনো চুক্তির কথা জানা যায়নি। ট্রাম্পের দেয়া ডেডলাইনের মধ্যে ইউক্রেনে আক্রমণ না থামালে রাশিয়ার উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার মূল টার্গেট হবে রুশ অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য। 2025-এর জানুয়ারিতে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে ব্যাপক আগ্রহী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার বিশেষ দূত উইটকফ এরই মধ্যে একাধিকবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন, কিন্তু এবারের মতো কোনো বাড়ি হয়নি কোনো সমঝোতা। দফায় দফায় শান্তি প্রস্তাব, বাণিজ্য হুমকি সহ নানা উপায়ে রাশিয়াকে বাগে আনতে চেয়েছেন ট্রাম্প। মস্কোর সঙ্গে চীন, ইরান ও উত্তর কোরিয়ার গভীর অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ককে ভয় পায় যুক্তরাষ্ট্র। বিপজ্জনক এই জোট পশ্চিমাদের জন্য বড় এক চ্যালেঞ্জ। এ কারণে নিষেধাজ্ঞা দিয়ে মস্কোকে কোণঠাসা করার পায়তারা আঁটছেন ট্রাম্প। বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো করার চেয়ে ইউক্রেন যুদ্ধে সামরিক লক্ষ্য অর্জন পুতিনের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও গত 3 বছরে রাশিয়ার উপর কয়েক ধাপে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। এমন পরিস্থিতি সামলানোর পূর্ব অভিজ্ঞতা থাকায় এখন আর মাথানত করবেন না পুতিন। রাশিয়ার উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে ট্রাম্পের বিশেষ দূত উইটকফের কাছে পুতিন কোনো প্রস্তাব দিয়েছেন কিনা সেটা পরিষ্কার না। মস্কোতে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে সুনির্দিষ্ট চুক্তি কিংবা সমঝোতার লক্ষণ দেখা যায়নি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কেবল কৌশলগত আলোচনা, বাস্তবে কোনো কাজে আসবে না। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনের লুহানস্ক, দোনেস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন এই 4 প্রদেশ দখল নিয়েই ছাড়বেন পুতিন। পাশাপাশি ওয়াশিংটন যতই হুমকি দিক, ইউক্রেন যদি পুতিনের দেয়া সব শর্ত না মানে, তাহলে কোনোভাবেই যুদ্ধ থামাবে না রাশিয়া। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যতই দ্বন্দ্ব থাকুক, কোনো পক্ষই মুখোমুখি সংঘাত চায় না। তবে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক রুশ আক্রমণের তীব্রতা ইঙ্গিত দিচ্ছে, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন পুতিন। বিশ্লেষকদের মতে, ট্রাম্প পুতিন সম্পর্ক বাইরে থেকে যতটা শীতল মনে হচ্ছে, ভেতরে ততটাই বাড়ছে উত্তাপ। এমন পরিস্থিতিতে মস্কো বৈঠকের পর পুতিন ট্রাম্প সরাসরি সংলাপের সম্ভাবনা আসার বার্তা দিচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত চুক্তি না হলে পিছু হটতে পারে রাশিয়ার অনেক ব্যবসায়িক মিত্র। তখন জ্বালানি বাণিজ্যে বড় রকমের ধসের কারণে ভয়ঙ্কর চাপে পড়বে রুশ অর্থনীতি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।